আমি মানুষকে ইন সাম কনটেক্সট একটু হেল্পলেস মনে করি। হুম হুম এই কারণে মনে করি যে আজকে আরেকটা টকশোতে আমি একই কথা বলেছি যে বিশেষ করে বাঙালি মুসলমানকে যদি আমি বিবেচনা করি, আরেকটু ছোট করে নিয়ে আসি, বাংলাদেশি মুসলমান। হুম বাংলাদেশি মুসলমানের মধ্যে এটা প্রবল যে সে চাকভুম চাকভুম নাচ সে পছন্দ করে। হুম একই সাথে সে জুমার নামাজের নামাজটাও মিস দিতে চায় না। হুম সে দুপেগ মারতে চায়, অন্যদিকে কুলি সরিয়াও করে চায়। সে নামাজও পড়তে চায়। একই সাথে সে মনে করে যে শরিয়া আইন প্রয়োজন, হুম আবার অন্যদিকে তার খুবই শরিয়া বিরোধী কাজ করতেও তার খুব ভাল লাগে। এই যে আম, চিন্তার যে এক ভয়াবহ কন্ট্রাডিকশন এবং মানুষের সবকিছু হতে চাওয়ার, সব হুম জায়গাতেই হুম তার বিকশিত হওয়ার যেই আকাঙ্ক্ষা, এইটা কিন্তু আপনি এটার মানুষের অসহায়ত্ব বলবেন, তার হেল্পলেসনেসটা আপনি নিয়ে আসবেন, মানে খুবই মানবিক দৃষ্টিতে দেখবেন। হুম যে যেমন একজন মাদ্রাসার একটা ছেলে, আপনি তাকে হুম দেখছেন যে সে চার দেয়ালে বন্দি হয়ে সে পাজামা পাঞ্জাবি পরে কায়দা আমপারা এইভাবে এইভাবে পড়ছে, হুজুর হুম হুম অনেক চিকন ব্যাট দিয়ে কসকস করে মারছে। আপনি মাটির ময়নাতে দেখেছেন, তারও ইচ্ছা করে যে একটু মেলাতে যেতে, একটু জীবনকে উদযাপন করার জন্য, যেটা ধর্মের কথা বলে তাকে অনেকটুকু বন্দি করে রাখা হয়। ফলে আমাদের আলোচনার বিষয় এটাও না, কিন্তু আমি মানুষের এই পার্টিকুলার অসহায়ত্বকে অবজার্ভ করি। শেখ সিকদারকে আমার এই অবজারভেশনের বাইরের তিনি কেউ ছিলেন না আসলে। দেখেন, আমি জানি না যে কখন তাকে এটা আচ্ছাদিত করেছিল মাও সেতুং, তাকে প্রবল আলোড়িত করেছিল। মার্কস পড়েছেন, লেনিন পড়েছেন, টটস্কি পড়েছেন, যেগুলো তার লেখা থেকে দেখতে পাই। একেবারেই ধরেন শহুরে আরবান একটা ছেলে, এবং আমি তাকে মধ্যবিত্ত বললেও সে কিন্তু ভালো, মানে এক ধরনের জীবন যাপন করে বড় হয়েছে। এমন না যে তারা কোনো গরিব ফ্যামিলি থেকে এসছে। বাংলাদেশের হুম হুম পার্সপেক্টিভে শিক্ষিত মধ্যবিত্ত কিন্তু একটা খুব স্ট্রং পজিশন। বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্ত জায়গাটা কিন্তু খুব স্ট্রং একটা পজিশন, যেখানে খুব শুদ্ধতার এক ধরনের, আমি জানি না এখনকার মধ্যবিত্তর ট্রেন্ড বাংলাদেশে কেমন, যেসব ছেলেপেলেদেরকে রাস্তাতে বদমাশি করতে দেখি, মধ্যবিত্ত নিয়ে আমার একটু গবেষণার প্রয়োজন আছে বই কি। কিন্তু আমরা যেই 80-র দশকে 90-র দশকে যে মধ্যবিত্তকে দেখে এসেছি, হুম সেইখানে আহ আপনার সঙ্গীত চর্চা ছিল, আমি আমি নিজে যেগুলোর, সেখানে চিত্রকলা ছিল, হুম সেখানে আপনার মুভি দেখা ছিল, সেখানে মেলা ছিল, বই ছিল, একই দিকে ধর্মও ছিল। ওই দুটোকে পাশাপাশি কখনো আমাকে কন্ট্রাডিক্ট করেনি আর কি, বা সমাজ আমি ওইভাবে একটা কাস্টমাইজড বানিয়ে নিয়েছি। যদিও ধর্ম এগুলাকে একসেপ্ট করে কি করে না, রিগার্ডলেস অফ দ্যাট, আমরা নিজেরাই কিন্তু ধর্মের একটা কাস্টমাইজ ভার্সন বানিয়ে নিয়েছি। বিশেষ করে বাংলা ভূখণ্ডে তো সেটা খুব দেদারসে আপনি দেখতে পান। ফলে আহ, শেয়া সিকদারের ক্ষেত্রে যেই জিনিসটা আমি 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 আমার আমার শুরুর যে জায়গাটা আমার হয়েছে, শেয়া সিকদার হতে চেয়েছিল একজন বিপ্লবী। মাও সেতুং এর মতো তিনি এই কৃষকদেরকে, শ্রমিকদেরকে, তার আন্দোলনটা শুরু হয়েছে মূলত শ্রমিকদেরকে নিয়ে। হুম আমি যদি একটু প্যারালালি একটু ভাবার চেষ্টা করি, একদম এইটার প্রেক্ষিতে আমি দেখতে পাই যে বঙ্গবন্ধুরও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তাকে যখন বহিষ্কার করা হলো, তিনি কিন্তু হুম চতুর্থ শ্রেণীর কর্মচারীদের রাইট নিয়ে তিনি এবং আমাদের এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা, তার বাবা অলি আহাদ, আমি জানি না আপনি জানেন কিনা এই তথ্যটা, এই হুম চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে নিয়েই কিন্তু তিনি আন্দোলন শুরু করেছিলেন। এবং বঙ্গবন্ধু কিন্তু পরবর্তী সময়ে তিনি ক্ষমাও চান নাই, তিনি এটাই করবেন, তাকে রাস্টিকেট করা হয়। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু তিনি আইনের ছাত্র আইনের ছাত্রই ছিলেন তিনি, আমি ভুল না করে থাকলে। পরবর্তীকালে আপনি জানেন যে তিনি কলকাতাতে গিয়ে তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। হুম তো প্যারালালি কিন্তু দুটো রাজনীতিকে আপনি দেখতে পাচ্ছেন। একটা রাজনীতি চলে গেছে একটা এক্সট্রিম লেভেলে, যেখানে আহ মানুষ হত্যা বা বন্দুকের নল, সমস্ত আকাঙ্ক্ষাকে পাওয়ার একটা মাধ্যম হিসেবে দেখেছে ওই চোখটা, যেটা শেয়া সিকদার।
আবার প্যারালালি বঙ্গবন্ধু, যদিও তার থেকে প্রায় 18 বছরের বড়, 20 বছরের, 42-তে হলে বঙ্গবন্ধু তার 22 বছরের বা আরেকটু বড়। আরেকটু, হ্যাঁ। আমি আমি দুটাকে কম্পেয়ার এই কারণে করছি যে একই চাওয়া, অর্থাৎ কর্মচারী মানুষের অধিকার চাওয়া, কৃষকদের অধিকার চাওয়া। বঙ্গবন্ধুর ব্রেন চাইল্ড বাকশাল এসছে না, বাকশালটা কি, যেই চাওয়াগুলো সে সেটা চেয়েছে, বঙ্গবন্ধু সেটাকে খুবই একটা পলিটিসাইজ ওয়েতে এন্ড খুবই একটা নিয়মতান্ত্রিক ভাবে চেয়েছে, যেটা সে সেটা চেয়েছে বন্দুকের নলের মাধ্যমে। মাও সেতুং যখন 1934-এ আপনার লং মার্চ করলো, আহ, ওই তার ওই ওই তখনকার যেই সরকার ছিল, এত লম্বা নাম তো আমি মার্জনা করবেন, আমি মনে করতে পারি না। তো মাও সেতুং মনে করেছিল যে তার এই বিপ্লবের, জানেন যে সেখানে একটা দীর্ঘ সময় ধরে চায়নাতে আপনার গৃহযুদ্ধ ছিল। আহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনার, তো পরের অবশ্য এসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান আক্রমণ করলো, কিন্তু এক ধরনের প্রবল অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে তখন চায়না যাচ্ছিল। মাও সেতুং মনে করলেন যে তার যে অর্থনৈতিক যেই কাঠামো, এই অর্থনৈতিক কাঠামোর প্রধান হচ্ছে কৃষকরা। সো তিনি গ্রামকে এক ধরনের, লম্বা হিস্ট্রি, কিন্তু আমি আপনাকে সংক্ষেপে তো বলতে হয়, এই পুরো মাও সেতুং পুরো কৃষকদেরকে মনে করেছে যে এই কৃষকরা হচ্ছে এই সমাজের চালিকা শক্তি, এবং বিপ্লবটাকে সে সমাজ থেকে শিখেছে। আসলে ওরা তো ধরেন এটা মায়ের পেট থেকে পড়ে শিখে আসেনি, মাও সেতুং এগুলোকে জেনারেট করেছে, জেনারেট করে তারা একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে শহর এসেছে, শহর দখল করেছে, ক্ষমতা দখল করেছে। সে শিখদের একাই এই মাও সেতুং এর পাল্লায় পড়েনি। মাও সেতুং এর শাসন ক্ষমতা নেওয়ার পরে তার যে টর্চার সাধারণ নাগরিকদের উপরে, কিছুক্ষণ আগেও আমি একই আলাপ করছিলাম, রেড গার্ড। আপনি কিন্তু খেয়াল করবেন যে বাংলাদেশে 24 সালে যা হয়েছে এটি মাওবাদীরা জড়িত ছিল, এই পুরো নেপথ্যে মাওবাদীরা ছিল। আমি আসবো সেই প্রসঙ্গে। শের শিকদারি শুধু এখানে আলোকপাত নয়, এটা সমসাময়িক রাজনীতিও এখানে আলোচ্য বিষয়। আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব যে এই যে বিপ্লবের কথা বলি, এই যে আমরা দোষ দেই, সেগুলোর এক ধরনের ব্যবচ্ছেদ প্রয়োজন। আসছি। তো মাও সেতুং এই রেড গার্ড নামে তার একটা আপনার বাহিনী ছিল, তার তার বিচ্ছু বাহিনী বা তার ছাত্র বাহিনী। এই রেড গার্ডের ছেলেপেলেরা তখন আপনার ব্যাপকভাবে বুদ্ধিজীবীদেরকে টর্চার করেছে। শিক্ষক, বুদ্ধিজীবী, সঙ্গীত শিল্পী, আর্টিস্ট নানানভাবে হেনস্থা করেছে। রেড গার্ডের ব্যাপারটাই ছিল যে আপনাকে পিছনে ফেলে আসতে হবে, আপনার পেছনের ভাবনা, পেছনের চিন্তা, কালচার, এগুলোকে। যেমন ওরা কি বলছে, নয়া বন্দোবস্ত। এই যে আমি আপনাদেরকে উদাহরণ দিলাম হচ্ছে রেড গার্ড, ওই রেড গার্ড বলছে নয়া বন্দোবস্তের কথা। তারা 4টা বলেছে, নয়া চিন্তা, নয়া ভাবনা, নয়া কালচার, এইভাবে তারা বলেছে, এবং এটাকে পাল্টে ফেলতে হবে। আর এই টোকাইরা কি বলছে, বাংলাদেশের টোকাই রেড গার্ডরা, টোকাইরা বলছে যে নয়া বন্দোবস্ত, ইনকিলাব জিন্দাবাদ। বয়ান, ন্যারেটিভ, ডিসকোর্স, শব্দগুলো তো আপনি অনেকদিন ধরে শুনছেন, এরা এটাকে নতুন করে নিয়ে এসছে।